সো এটা জি এটা ঝুঁকি কাদের বেশি থাকে আসলে বংশগত কোনো ঝুঁকি বা কোনো বংশগত তো ডেফিনেটলি আমাদের ডিজিজগুলো এখন বলা হয় যে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিজিজই কিন্তু বংশগত, যেমন আমরা বলে থাকি ডায়াবেটিস বংশগত রোগ, হার্টের ডিজিজ এটাও বংশগত রোগ, ক্যান্সার একটা বংশগত রোগ। এই যে বড় বড় ডিজিজগুলো আছে এগুলো কিন্তু বংশগতিতে এটা চলতে থাকে। আমার ফার্স্ট জেনারেশন যারা আছে আমার বাবা মা ভাই বোন বা আমার দাদা ছিল এগুলো কিন্তু আমার মাঝে চলে আসতে পারে। সো এটা হলো প্রথমে হলো ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো থাকে তাদের জন্য সতর্ক হতে হবে, এবং কারো যদি কিছু ডায়াবেটিস যাদের আছে অর্থাৎ এই কয়েকটা ডিজিজ আছে যেগুলোকে আমরা বলে থাকি যে বিশেষ করে ডায়াবেটিস তাদেরকে সতর্ক হতে হবে। যাদের ফ্যামিলিতে ফার্স্ট লাইন এটা বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন খুব কাছে যাওয়া এদের মাঝে থাকলে সেখান থেকে আমার চলে আসতে পারে। হ্যাঁ, এবং যাদের চেইন স্মোকার যারা এদের কিন্তু এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি, এদের ইনসিডেন্স কিন্তু অনেক বেশি স্মোকারদের জন্য। এবং অনিয়ন্ত্রিত যাদের জীবনযাপন, হ্যাঁ, স্ট্রেসফুল লাইফ যাদের আছে এখানে কিন্তু অনেক বেশি। এবং যাদের হাইপারটেনশন আছে, আনকন্ট্রোলড হাইপারটেনশন, এখানে কিন্তু তাদের জন্য বেশি। কোলেস্টেরল ডিপোজিশন অনেকে বেশি হয়, অনেকে ফ্যামিলিগতভাবেই তারা হাইপার কোলেস্টেরোলেমিয়ার পেশেন্ট, তাদের জন্য এই ঝুঁকিগুলো অনেক বেশি। আচ্ছা, তো এটা যদি একটু বলতেন যে হার্ট অ্যাটাক ধরুন কারো হলো, তার আশেপাশে যারা আছে ওই মুহূর্তে আসলে তাদের কি করণীয় ইমার্জেন্সি হিসেবে? হার্ট অ্যাটাক যদি কেউ বুঝতে পারেন সেটাকে অ্যাসিডের ব্যথাও যদি হয়, উনি হার্ট অ্যাটাক সাসপেক্ট করলেই কিন্তু তাহলে বাসায় হলে তাকে ফার্স্ট যেটা আমরা বলে থাকি টাইম ইজ মাসল, অর্থাৎ টাইমটাই আপনার জীবন। এখানে আপনাকে ফার্স্ট কাজ হলো অতি দ্রুত, যতটা দ্রুত সম্ভব আপনি ওনাকে নিকটস্থ কোনো কার্ডিয়াক হসপিটালে আপনি পাঠিয়ে দেন। এটা হলো তার আসলে ফার্স্ট কাজ। এবং একই সাথে আরেকটা জিনিস করা যায়, আমরা বলে থাকি যে তাকে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খাইয়ে দেন। অ্যাসপিরিন বা অ্যাসপিরিন নামে যে ড্রাগগুলো পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায়, খুব সস্তা ড্রাগ। এটা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন পেশেন্টকে ওরালি খেয়ে দিয়ে, এবং আপনার যদি থাকে আপনার বাসায় যদি কালেকশনে থাকে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন, যেটা আমার জিহ্বা নিচে জিহ্বা উল্টা করে যেটা আমরা দিয়ে দিই, 2 পাপ যদি আমি নাইট্রোগ্লিসারিন দিয়ে দিতে পারি, এটা ভ্যাসোডাইলেটেশন হবে, করোনারি আর্টারিগুলো ডাইলেট করবে, পেশেন্টটার কিন্তু লাইফটা সেভ হয়ে যাবে, ও কিন্তু বেঁচে গেল। আপনার এই 300 মিলিগ্রাম 300 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং একটা নাইট্রোগ্লিসারিন স্প্রে, এটা দিয়ে কিন্তু আপনি একটা জীবন বাঁচিয়ে দিতে পারলেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস, ওকে যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে ওকে হসপিটালে পৌঁছে দেওয়া, এবং হসপিটালে ইমার্জেন্সিতে কিন্তু বাকি কাজগুলো কিন্তু ডক্টরাই করে ফেলবেন। এটা আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মাঝে যদি করতে পারেন তাহলে কিন্তু ওনার লাইফটা আপনি ফিরিয়ে দিলেন, পুরো জীবনটা সে পেয়ে গেল। আচ্ছা, এটাই আসলে প্রথম আমাদের দায়িত্ব আসলে। এইটা এখন তো হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে, যে চিকিৎসা পদ্ধতি যদি একটু বলতেন আমাদের দর্শক। চিকিৎসা পদ্ধতি দারুণ কিছু চিকিৎসা পদ্ধতি আসলে আবিষ্কার হয়েছে, এবং এটা আমাদের খুব হাতের কাছে এবং খুব সহজে আমরা পাই। আমরা যেখানে যেমন আমার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ওখানে ওয়ান স্টপ সেন্টার চালু হয়েছে, যেখানে আপনি ওখানে গেলেন সাথে সাথে একটা ওরা ট্রপোনিন আই, আমরা কিন্তু কয়েক মিনিটে একটা ট্রপোনিন আই করে ফেলছি। এই ট্রপোনিন থেকে আমরা বলতে পারতেছি যে ওকে এটা কি হার্টের এই ব্যথাটা ডিউ টু হার্টের জন্য কিনা, এটা কার্ডিয়াক মাসুল ও হয়েছে কিনা, ও কার্ডিয়াক মাসুলটা নেক্রোসিস হয়েছে কিনা, এটা হার্টের পেইন হলো কিন্তু সাথে সাথে আমাকে সেখান থেকে ইসিজি বলেন ইকো বলেন ওয়ান স্টপ সেন্টার, ওখানে সাথে সাথে আপনি উইদিন ফিউ মিনিটসের মাঝে সব কিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং পেশেন্ট কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, এই যে ইমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশটা আমি বলবো যে অনেক উন্নতির শিখরে চলে গিয়েছে। ইমার্জেন্সি বিষয়গুলো আসলে কি, কোথায় কোথায় এগুলি অ্যাভেলেবেল, এবং এগুলির পদ্ধতিগুলো কি, এবং পরবর্তী জটিলতা কি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলভ করার অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আমরা আলাপ করছিলাম যে ইমার্জেন্সি চিকিৎসা নিয়ে, আপনি বলছেন যে খুব উন্নতির করেছে আমাদের দেশ। ইমার্জেন্সি এই বিষয়গুলো একটু যদি বলতেন, কত দ্রুত বা কতক্ষণের মধ্যে নিয়ে গেলে এক্ষেত্রে আসলে ভালো হয়, এমন কোনো সময় রয়েছে কিনা? আচ্ছা, আমাদের যে হার্ট অ্যাটাকের যে পেশেন্টগুলো, এখানে কিন্তু টাইমটা ইম্পর্টেন্ট। আমি যদি 1 ঘন্টার মাঝে যেতে পারি হসপিটালে, আমাদের হসপিটালে আপনি জেনে খুশি হবেন যে আগামীকাল থেকে
আমাদের চায়না এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হয়েছে আমাদের ইমার্জেন্সি জাতীয় উদ্যোগ ইনস্টিটিউশনে। এখানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এটাকে ওপেন করবেন। এখানে আপনার একটা কার্ডিয়াক পেশেন্টের জন্য প্রত্যেকটা ইভেন্টই এখানে আছে, যা যা লাগে পেশেন্ট আসার সাথে সাথে তার একটা ইসিজি, তার একটা আপনার ইকোকার্ডিওগ্রাম এবং তার টপোনিন আই, এই জিনিসগুলো কিন্তু আমরা কয়েক মিনিটের মাঝে পেয়ে যাচ্ছি সেখানে। অর্থাৎ শুধুমাত্র, এবং আমরা আমরা একটা পরিসংখ্যানে গতকাল যেটা আমরা দেখলাম যে গত 1 বছরে আমাদের হসপিটালে প্রায় এখানে যতগুলো পেশেন্ট এসেছে প্রায় 15,000 পেশেন্টের মাঝে এখানে 94% পেশেন্টের যে হার্টে ব্যথা নিয়ে তারা এসছে, 94% পেশেন্টের ওই ব্যথাটা ছিল না হার্টের জন্য, ওইটা হার্টের পেইন ছিল না। মাত্র 6% পেশেন্ট, 6ও কিছু কম, 5.5, এই মাত্র 5.5% পেশেন্টের কিন্তু টপোনিনটা পজিটিভ ছিল, টপোনিন আই পজিটিভ ছিল। তাহলে কি হচ্ছে, এই পেশেন্টগুলো ইমার্জেন্সি সেন্টারে ওরা হার্টে ব্যথা মনে করেই এসছে। তাহলে এই 96% পেশেন্ট, 95% পেশেন্ট কিন্তু ওরা ইমার্জেন্সিতে ভর্তি না হয়ে হ্যাঁ বেড অকুপাই করতো, কিন্তু ওখানে কিন্তু শুধু একটা টপোনিন আই করেই কিন্তু ওই পেশেন্টগুলোকে আমরা বলতে পেরেছি যে তোমার ব্যথাটা হার্টে ব্যথা না, এটা ওকে অন্য ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আমরা বিদায় করে দিতে পেরেছি। তাহলে এই লোডটা কিন্তু সাংঘাতিক রকম কমে গেল। এবং যেটা হয় যে যেটা আসল যারা হার্টের রোগী তাদের সেবাটা আরেকটু উন্নত হয়, তাদের সেবাটা উন্নত হয়। এবং ওই পেশেন্টগুলোকে যেখানে ওই পেশেন্টগুলোকে উইদিন ফিউ মিনিটসের মাঝে কিন্তু একটা টপোনিন হয়ে যাচ্ছে, একটা ইকো হয়ে যাচ্ছে, একটা ইসিজি হয়ে যাচ্ছে, মেইন ইনভেস্টিগেশনগুলো হয়ে গেল, রোগ ডায়াগনোসিস হয়ে গেল। কারো যদি প্রাইমারি পিসিআই প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যেটা স্টেন্টিংয়ের কথা বলি, আমরা একই সাথে স্টেন্টিংয়ের মানে চিকিৎসাটাও বলে ফেলছি, কারো যদি প্রাইমারি পিসিআই প্রয়োজন হয় যে খুব আর্লি সে এসছে, তার লাইফ সেভিংয়ের জন্য এলএডি বা মানে এলএডি আপনি জানেন যে মেইন রক্তনালীটাই লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ, এই এলএডি একটা স্টেন্ট করা প্রয়োজন, তাহলে কিন্তু সেটাও 24 ঘন্টা সেখানে আপনার প্রাইমারি পিসিআই হচ্ছে। তাহলে একটা প্রাইমারি পিসিআইটাও সেখানে সেই সুবিধাটা সে পাচ্ছে। এবং আরেকটা সুবিধা হলো প্রাইমারি পিসিআইয়ের যে স্টেনটা, এটা কিন্তু সে ফ্রি পাচ্ছে, গভর্নমেন্ট সেটাকে ফ্রি দিচ্ছে, টাকা খরচ করতে হচ্ছে না। এটা কিন্তু আমাদের জাতীয় উদ্যোগ ইনস্টিটিউশনেই হচ্ছে। তাহলে সার্ভিসটা কত ডেভেলপ করেছে এখানে, যে একটা পেশেন্ট আসলো আমাদের দেশেই, আমার যে নাম করা যে হসপিটালগুলো বাইরে আছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরের চেয়ে কিন্তু অনেক বেশি ডেভেলপড এখানে। অবশ্যই। কিন্তু আপনাকে এখানে লোডটা বেশি, লোড বেশি। কিন্তু ওই লোডটা কীভাবে কমাচ্ছি আমরা, একটা টপোনিন করেই কিন্তু কিছু পেশেন্টকে সেগ্রিগেট করে ফেলছি, কোন পেশেন্টটা কোথায় যাবে। হ্যাঁ, এই ভাগগুলো করে এখানে 2-3টা ভাগ করে সেগ্রিগেট করে, যার জন্য প্রাইমারি পিসিআই দরকার তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। কারো ওয়ার্ডে রাখলে চলছে, তাকে আমরা ওয়ার্ডে রাখছি। কারো হয়তো বা সিসিইউতে দিতে হচ্ছে, তাকে আমরা সিসিইউতে দিচ্ছি। প্রাথমিক যে স্ক্রিনিংটা হচ্ছে চমৎকার একটা স্ক্রিনিং হচ্ছে, এবং একই সাথে ট্রিটমেন্টটাও সেখানে হচ্ছে, এবং ইমার্জেন্সি সেন্টারে বসেই কিন্তু হচ্ছে। এবং এটা অলরেডি হচ্ছে, এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের এটা ওপেনও হচ্ছে। আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এটা খুবই মানে আশাবাদের বিষয় আমাদের যারা রোগী রয়েছেন তাদের জন্য বাংলাদেশের। আপনি একটু যদি বলতেন, যেটা এটা হার্ট অ্যাটাকের একটা চিকিৎসা নিলেন, এর পরবর্তীতে আসলে কি কি জটিলতা হতে পারে? যে চিকিৎসার ধরেন প্রাইমারি পিসিআই হয়ে গেল, তার পরবর্তীতে জটিলতা কি, এবং তারকে কি কি নিয়ম আসলে মানতে হবে? আচ্ছা, পেশেন্টটা ভেবে থাকেন যে আমার একবার হার্ট অ্যাটাক হলো, আমি তার জন্য স্টেন্টিং করেছি বা আমি একটা বাইপাস সার্জারি করেছি, আমি মনে হয় খুব ভালো আছি। না, আপনার যে কারণে আপনার হার্টে অসুখগুলো হলো, সেই কারণগুলোকে যদি আপনি রিমুভ করতে না পারেন, আপনি যদি আপনার স্মোকিংটা বন্ধ করতে না পারেন, আপনি যদি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে না পারেন, আপনার যদি আপনার লাইফে যদি ডিসিপ্লিন আনতে না পারেন, লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু সেই কারণগুলোর জন্য আবার আপনার নতুন করে রক্তনালীতে কিন্তু ব্লক তৈরি হবে। আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, আপনাকে নাইট্রোগ্লিসারিন দিচ্ছি, ভ্যাসোডাইলেটেশন হচ্ছে, আপনাকে বিটা ব্লকার দিচ্ছি, আপনার হার্টের রেটটা কন্ট্রোল হচ্ছে, এরিথমিয়া হচ্ছে না, আপনাকে কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ দিচ্ছি, কিন্তু আপনি করলেন কি, এটা কিছুটা আপনি যখন ভালো হয়ে গেলেন, আপনি ওষুধগুলো বন্ধ করে দিলেন। এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ পেশেন্ট কিন্তু ওষুধগুলোকে কন্টিনিউ করে না। ওরা মনে করে যে আমি তো ভালো আছি, আমার উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধটা দিই, বলে যে আমার ওষুধ লাগে না ডাক্তার সাহেব, আমি 3 মাস থেকে 6 মাস থেকে ওষুধটা খাই না। কিন্তু এটা করা যাবে না, কখনোই করা যাবে না।
আমার হার্টের জন্য, কার্ডিয়াক পেশেন্টের জন্য আমরা বলে থাকি যে 4টা বা 5টা ড্রাগ, যেমন একটা বিটা ব্লকার, একটা নাইট্রোগ্লিসারিন, একটা কোলেস্টেরল লয়িং যে এজেন্টগুলো আছে, রক্ত পাতলা করার যে ওষুধগুলো আছে, এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না। এই ড্রাগগুলো তাকে নিতে হবে, সাথে সাথে তাকে ফিজিক্যাল এক্সারসাইজটাকে চালিয়ে যেতে হবে, তার যে ফুড হ্যাবিট সেটা থেকে তাকে চেঞ্জ নিয়ে আসতে হবে, তার স্মোকিংয়ের অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে, তার স্ট্রেসফুল লাইফস্টাইল থাকলে সেটা থেকেও তাকে সরে আসতে হবে। অর্থাৎ একটা ডিসিপ্লিন লাইফে যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু এই ডিজিজটা আবার আপনাকে অ্যাটাক করবে। এবং আপনি জানবেন যে প্রথম যে অ্যাটাকটা হয়, এর পরবর্তী অ্যাটাকগুলো কিন্তু আরও জীবন সংহারী হয়। সো সেক্ষেত্রে আরো বেশি আসলে সচেতন হওয়া উচিত, আরো বেশি সচেতন হতে হবে। পরে ফেললে আমি এখন সবকিছু করলাম, না, সবকিছু করা যাবে না। এই যে ওষুধের বিষয়টা যদি বলতে, এই যে আপনারা কিন্তু কিছু ওষুধ দেন, এরপরে ওষুধগুলো কি সারা জীবন ধরে খেয়ে যেতে হয় নাকি না একটু ভালো থাকলে কিছুদিন পর বন্ধ করা যায়? না, ওষুধগুলো আসলে যে প্রসেসগুলো, হার্টের যে ডিজিজগুলো, বিশেষ করে আমরা বলবো যে হার্ট অ্যাটাকের জন্য যে ডিজিজ ওষুধগুলো আমরা দিই, মেডিসিনগুলো, এই ওষুধগুলো আসলে বন্ধ করা যায় না। এই ওষুধগুলো যেমন বন্ধ করা যায় না, আপনি রক্ত পাতলা করার যে ওষুধটা, এটা বন্ধ করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনার কোলেস্টেরল এটাকে কন্ট্রোল করার জন্য, কমিয়ে আনার জন্য যে ওষুধগুলো, এটা আসলে বন্ধ করা যাবে না। এটা হয়তো বা ডোজটাকে মডিফিকেশন করা যেতে পারে, কারণ এই প্রসেসটা, আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কিন্তু ভালো হয় না, এটা কিন্তু আপনাকে চলবেই, এবং এই মেটাবলিক ডিজিজটা কিন্তু আপনার কোলেস্টেরল বডিতে তৈরি করতেই থাকবে। সো এই ড্রাগগুলো কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। এবং এই পেশেন্টগুলো কিন্তু খুব এরিদমিয়া, আপনি জানবেন যে হার্টটা কিন্তু একটা রিদমে চলে। হ্যাঁ, আমার যদি হার্ট রেট 100 উপরে হয়ে যায়, দেখবেন নিজেদের সেটা কত খারাপ লাগে। এই এরিদমিয়ার পেশেন্টগুলো কিন্তু হুট করে মরে যায়। সো আপনি একটা বিটা ব্লকার, ছোট্ট একটা অল্প পয়সা ওষুধ, এটাকে বন্ধ করা যাবে না। অন্তত 5টা বা 6টা ওষুধ কখনোই বন্ধ করা যাবে না। এবং ওষুধগুলি এবং নিয়মগুলি এই সময় আসলে খেয়ে যেতে হবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মাহবুবুর রহমান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আসলে বলছিলেন ডাক্তার মাহবুবুর রহমান, আমাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আশাবাদের একটা বাণী শুনিয়েছেন যে আমাদের দেশে এখন উন্নত চিকিৎসা হচ্ছে, প্রাইমারি পিছিয়ে হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস সেটা আগামীকাল থেকে চালু হচ্ছে। কিন্তু আমরা যদি নিয়ম না মানি তাহলে তো আমাদের এই যে একটা চিকিৎসার প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে না। সুতরাং আমরা এমনভাবে জীবনযাপন করব যাতে চিকিৎসাই আমাদের নিতে না হয়। আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, ধূমপান, মদ্যপান, সেগুলো আমরা যদি একটু পরিহার করতে পারি, আমরা যদি আগে ঘুমিয়ে যেতে পারি, সুতরাং সামগ্রিক নিয়ম মানলে আমরা সুস্থ থাকবো। আমরা সকলেই সুস্থ থাকি এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।